সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা শুরু করছি আমাদের যে প্রতিনিয়ত যে আমরা অনুষ্ঠানটা করে থাকি, দ্য ভিউজ TVN24 নিউজ নেটওয়ার্কের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। আমরা বলতে পারি যে এই ভিউজ দেখার জন্য অনেকেই আমরা সবসময় সন্ধ্যা 7টার সময় অপেক্ষা করি। ভিউজের মধ্যে আমরা অনেক তথ্য দিয়ে থাকি, ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন বিষয়ে আমরা আলাপ করে থাকি। তো আজকে যথারীতি আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান। শি ইজ এ ভেরি young, very progressive, and she has already made so much of help in the community, and she is our good friend, always helping us on behalf of the Gehi and Associates. And welcome, Suryia, for you. Thank you. And also we have আমাদের সঙ্গে আছেন নিকি, যুক্ত আছেন নিকি রিয়াদ। আপনাকে স্বাগতম। আপনি সবসময় আমাদেরকে সাহায্য করে থাকেন এবং গেহি অ্যাসোসিয়েশনের একজন দক্ষ কর্মকর্তা, এবং আপনাকে স্বাগত। আর দর্শক যারা আমাদের প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়েছেন, সেটা ফেসবুক, এবং তাদের জন্য রইল শুভকামনা। অবশ্যই আপনারা মন্তব্য দিতে ভুলবেন না। আর যারা পরবর্তীতে আমাদের অন্যান্য নেটওয়ার্কে যুক্ত হবেন, লাইক ইউটিউব, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফেসবুকে স্ট্রিমিং হচ্ছে, যারা ফেসবুকে আমাদের স্ট্রিমিং যুক্ত হতে চান, ফেসবুকে যারা স্ট্রিমিংয়ে আপনারা অবশ্যই আপনাদের প্রশ্ন রাখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সরাসরি যারা যুক্ত হতে চান তাদের জন্য 6463079828 এই নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে, আপনারা জানেন। আপনারা যুক্ত হবেন, বাট একটা প্রশ্নদের সীমিত থাকার চেষ্টা করবেন। আর যথারীতি অন্যান্য বিষয়ে আমরা আলাপ করব। আজকের যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে হাউ গ্রিন কার্ড যে প্রসেসটা, হাউ টু অ্যাভয়েড ডিলেস, এটাকে বিলম্বিত করে, এবং কমন যে মিস্টেকগুলো আমরা করি সেগুলা, অর্থাৎ গ্রিন কার্ড প্রক্রিয়ার বিলম্ব, এবং কীভাবে সাধারণ ভুলগুলো আমরা এড়িয়ে যেতে পারি, সেই বিষয়ে আজকে আমরা আলাপ করবো। এখানে সুরাইয়া, গ্রিন কার্ড ইজ অফকোর্স ইটস এ ভেরি big issue, right? Yes. A person is having green card, that means he feels like he is in America, he is legal and everything. So it's like a lottery. So we do so many mistakes. আমরা অনেক ভুল ত্রুটি করি, অনেক কিছু করি প্রসেসিংয়ে, গ্রিন কার্ডের প্রসেসিংয়ের সময়, এবং আমরা জানি আপনিও নিজেও এগুলা ফেস করেন। আমাদের নিকি অলসো, শি ডাজ দ্য সেম। তো আমাদের কি ভুল ত্রুটি থাকতে পারে, কি কি করণীয়, এবং গ্রিন কার্ডের প্রসেসিং ডিলে কেন হচ্ছে, কেন বিলম্বিত হচ্ছে, এগুলোর ব্যাপারে একটু আপনার আলোচনা করবেন। আমার দর্শকরা, আপনার দর্শক যারা আমাদের সঙ্গে এই মতো যুক্ত হয়েছেন, আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কারণ আপনাদের টিপসগুলো খুব কাজে লাগবে। ধন্যবাদ। So before we talk about the issues that most people have or the common mistakes, let's talk about what is the regular process. So we can divide it into two categories. The first category is applying for the green card in the US, and then the second category is applying for the green card outside the US. So obviously inside the US is much more preferred. It is a privilege to apply for the green card in the US because the default process is that you have to apply for it from abroad. But in very special circumstances, which must be met, if you meet those requirements, then you can apply. If you're in the United States, you can apply in the United States without traveling to a third country or your home country in order to go for your green card interview. So we can talk about the default process first, which is it's a two-step process to apply from outside the United States. The foundation of every green card is a petition. There has to be some kind of foundation. You cannot just apply for a green card just because. There has to be either a family-based petition or an employment-based petition, or, for example, a humanitarian ground, such as an approved asylum case. So if that is the case, you apply for the petition first. Once it's approved, then you go to the second step, which is what we call NVC processing. The file is then handed over from USCIS to the Department of State. NVC falls under the Department of State. It goes to the Department of State for further processing, consular processing. And the reason it goes to the Department of State because it's the Department of State that's responsible for all the US embassies and consulates that are abroad. That's why it transfers from one department to another. So that's in a nutshell, that is, consular processing. Thank you. দর্শক, Attorney Suryia যে কথা বল, there is a two part, one from inside here in New York, here in the United States, and from the outside abroad, right?
সো দ্যার ইজ এ প্রসেস। উনি যে প্রসেসগুলোর কথা বললেন, নিকি আপনি খুব সুন্দর, যেহেতু আপনি এটা প্রতিনিয়ত আপনারা এগুলো ফেস করছেন, আপনি আমার মনে হয় আপনি একটু সুন্দর করে সামারাইজ করে যদি বলতেন তাহলে দর্শকদের জন্য উপকৃত হবে। ধন্যবাদ। আজকে অ্যাটর্নি সুরাইয়া গ্রিন কার্ড পাওয়ার যে প্রক্রিয়া সেটা নিয়ে আলাপ করবেন। তো উনি প্রথমে বললেন যে গ্রিন কার্ড প্রক্রিয়াটা ক্যাটাগরিটা দুই ভাগে হতে পারে। এক নাম্বারটা হচ্ছে আপনি আমেরিকার ভিতরে বসেই অ্যাপ্লাই করলেন এই গ্রিন কার্ডের জন্য, আরেকটা হতে পারে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন আপনি যখন আমেরিকার বাইরে। এই দুইটা ক্যাটাগরি হচ্ছে। তো উনি প্রথমে যেটা নিয়ে আলাপ করতে যাচ্ছেন সেটা হচ্ছে যখন আমরা মনে করেন আপনি দেশের বা আমেরিকার বাইরে আছেন, কিন্তু উনি এর আগে একটা শব্দ বলেছেন যে সেটা হচ্ছে আপনি যদি এই দেশের ভিতরে করে থাকেন অবশ্যই সেটা অনেক সহজ হয় আর কি প্রক্রিয়াটা, কারণ অনেকগুলো স্টেপ এখানে আর পার হতে হয় না। তো যে আপনি যদি এরপর উনি আলাপ করছেন যে এটা কিভাবে হয়, গ্রিন কার্ড মানুষ একজন কিভাবে পায়, সেটা নাম্বার ওয়ান, কেউ আপনার জন্য পিটিশন করতে হবে। তার মানে আপনার জন্য কাউকে না অথবা আপনি নিজে আপনার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটার ক্যাটাগরি হচ্ছে যেমন ফ্যামিলি বেসড, এটা আপনার বাবা মা আপনার জন্য করতে পারে, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করতে পারে, অথবা হাজব্যান্ড ওয়াইফ আপনার জন্য করতে পারে। এটা গেল ফ্যামিলি ক্যাটাগরি। দুই নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট ক্যাটাগরি, যদি কেউ কোনো এমপ্লয়ার আপনার জন্য অ্যাপ্লাই করতে চায় সেই ক্ষেত্রে আপনি গ্রিন কার্ড পাবেন, সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট ক্যাটাগরি। আর তিন নম্বর হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, যেটা মানে হচ্ছে আপনি যদি অ্যাসাইলামের থ্রোতে গ্রিন কার্ড পেয়ে থাকেন তাহলে সেটা একটা ক্যাটাগরি পড়ে। আর যখন আপনি আপনার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন প্রথম স্টেপটা, সেটা যখন অ্যাপ্রুভ হবে তখন এটা চলে যাবে ন্যাশনাল ভিসা সেন্টার, এনভিসি প্রসেসিং যেটা বলে, সেইখানে এটা চলে যাবে। তার মানে এর আগে এটা থাকে ইউএসসিআইএস ইমিগ্রেশনে, এরপর এটা ডিপার্টমেন্ট অফ স্টেটে চলে যাচ্ছে, যেটা ন্যাশনাল ভিসা সেন্টার। শুনতে থাকুন গ্রিন কার্ডের প্রক্রিয়া। ধন্যবাদ নিকি, অত্যন্ত সুন্দরভাবে আপনি সবকিছু বর্ণনা দিলে। আশা করি আমাদের যারা দর্শক দূর দূরান্ত তারা দেখছেন তারা যে অবশ্যই এটা আমলে নেবেন এবং আপনাদের কাজে লাগবে যারা এই গ্রিন কার্ড প্রসেসে আছেন। দ্বিতীয়ত হচ্ছে সুরাইয়া, না আমাদের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য কমন মিস্টেকস উই মেনশন, আমরা এখানে উল্লেখ করেছি যে অনেক কমন মিস্টেক হয়, দেয়ার আর লট অফ মিস্টেকস পিপল ডাজ। সো এই মিস্টেকগুলো কি কি এবং প্রতিনিয়ত কোন কোন মিস্টেকগুলো আপনারা অবজার্ভ করছেন এবং অহরহ মানে র্যান্ডমলি পিপল আর ডুইং দিস কাইন্ড অফ মিস্টেকস হুইচ দে হ্যাভ টু অ্যাভয়েড। সো ওদের জন্য কি বলা যেতে পারে? Yes. So before I answer that question, there's one thing I want to add, which is that between step 1 and step 2, there is a waiting time, as some of you may know, especially if you applied for your brother or your sister. So the amount of waiting between step 1 and step 2 is determined by what category you're in. That's when the visa bulletin comes into play, and then you have to determine how long you have to wait. So I just wanted to add that part. Some people can apply right away if you're an immediate relative. Between step 1 and step 2, there's 0 wait time. So that includes immediate relatives, which means spouses, parents, and children, unmarried children under 21 of U.S. citizens. So they have 0 wait time between step 1 and step 2. If you're in any other category, there's a wait time. Okay. So I just wanted to make that clear. So what are some common mistakes? So obviously the first issue of concern is not being not being complete in your answers, or maybe not filling out carefully, and worst case scenario, filling out, putting in fraudulent information. If you've been married 3 times, you need to list all your marriages. The question is not how many times have you been married in the United States. The question is how many times have you been married anywhere in the world. I get this common, sometimes when I ask the question, how many times have you been married? The instinct is in the United States, so which I find humorous, because if you're married all over the world. So
but that reflects that some people might think that because they got married in a different country, that they're only married in that country. So that just goes to show you have to list all your marriages. You have to list all your It's children. regardless how many numbers. Yes, exactly. Whether it's one or whether Or it's five or both. Right. Anywhere in the world, if you've been married, you have to list all your marriages. You have to list all your children. Even if they were born outside of the marriage, people don't. Maybe they're embarrassed to reveal that, or maybe their spouse doesn't know that, or maybe their family doesn't know that. But it's going to be a problem later on if you don't disclose all of your children. So it's important to be complete. It's important to be truthful. It's important to be accurate. In our community, we have a huge issue with dates of birth, which is Yes. understandable because, practically speaking, outside the United States, outside of the Western world, birthdays are not really important. They only come into play when it's time to emigrate to the United States. Otherwise, dates of birth are not, it's a Western ideal, and it's not really something that, that is important in our subcontinent. So, if you know your date of birth, make sure all your papers are accurate before you submit them. If you're submitting on behalf of other family members, make sure you have your correct date of birth for your family members. Don't guess. So those are common mistakes. Another mistake is there's a question on whether, when you file the petition, whether the beneficiary is inside the United States or outside the United States. Sometimes I see it reversed. If the person is inside the United States, they'll mark that they want the petition sent to an embassy in Dhaka. Whereas if the person is in the United States, they'll put that the person is vice versa. You have to accurately answer that question, because if you don't put that the person is abroad, then your case is not going to be sent to NBC. It will be sitting with USCIS. It's not automatic. You have to mark it. Otherwise, you will have to file a second form later on in order for USCIS to send the petition to NBC. Thank you very much. Attorney Suryia, প্রথমে যে অংশের স্টেপ 1 আর স্টেপ 2 কথা বলছিলাম, ওখানে যারা ইমিডিয়েট মেম্বার অফ দ্য ফ্যামিলি, লাইক স্পাউস, হাজব্যান্ড, ওয়াইফ, ফাদার, মাদার, ইমিডিয়েট চিলড্রেন্স, তাদের জন্য কিন্তু ওয়েটিং টাইম নেই, তারা ইমিডিয়েটলি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। বাট ফর দ্য আদার ওয়ান্স, দ্য স্টেপ 2, যারা আদার দেন দিস ক্যাটাগরি, দে হ্যাভ টু ওয়েট ফর দেয়ার সার্টেন টাইম থ্রু দি ভিসা বুলেটিন, দে হ্যাভ টু ওয়েট অ্যান্ড দেন দ্যাট টাইম। নিকি, আপনার জন্য অনেক বড় জব, তো এটা অনেক কমপ্লিকেটেড এবং জটিল। আমি যে বলতে চাচ্ছি এই জন্য যে অনেক কিছুই মানুষ সহজে বুঝতে চায় না, এবং আমরা কমন মিস্টেকগুলো যেগুলো করি, আপনারা তো আমার থেকে আরো অনেক অনেক বেশি অভিজ্ঞ, কারণ আপনারা ডেইলি প্রতিনিয়ত এগুলো দেখছেন যে ডেট অফ বার্থে রং করতেছেন। আর আমাদের একটা জিনিস বুঝি না, আমাদের সাবকন্টিনেন্টে একটা জিনিস আমি আই ফাউন্ড ইট myself, though I am not a lawyer, I am not a paralegal, but I have been through this, so I found that most of the people are having a date of birth 1st January. Somehow. Yes. Everybody is 1st January. How it happened? I have no idea. But anyway, that's of course different issue. Actually, I have experience with this issue, and I've gone to higher courts on this issue. So, like I said, birthdays are a Western concept. So, in not just in Bangladesh, in many other Eastern countries. You'll see the January 1st date of birth because they don't know their exact date of birth, so that's why they pick that date. But it doesn't mean that they're lying about their date of birth. It reflects their culture of the day that you were born is not that big of a deal. Then again, in our country, especially in Bangladesh, আমাদের বাংলাদেশে একটা সমস্যা, তখন তো এইভাবে ডিজিটাইজ ছিল না। Right. The 11 digit date of birth, so many things. Now if you submit a date of birth, the birth certificate, Yes. so they sometimes ask why you didn't register earlier, why you make it now, because you born in this year and now you're doing this. But they don't know that our system is totally different at that time. Birth certificates were not mandatory in Bangladesh until 2004. Right. So now they have digitized 11 digit number, Yes. they proved, and all these things. So
নিকি, আপনি যদি একটু মেহরবানি করে দর্শকদের উদ্দেশ্যে বলতেন, আপনি জানি খুব প্রস্তুত হয়ে আছেন, কারণ আপনি এগুলো ডেইলি প্রতিনিয়ত ফেস করেন। হ্যাঁ, ঠিক আছে। আপনার প্রথম প্রশ্ন ছিল অ্যাটর্নি স্যারের কাছে যে গ্রিন কার্ড প্রক্রিয়ায় কি কি মিস্টেক হতে পারে। সেটা বলার আগে উনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে স্টেপ 1 আর স্টেপ 2। স্টেপ 1 হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করেন, পিটিশনার যে আপনার আত্মীয়, যে যার আত্মীয়র জন্য অ্যাপ্লাই করছে, সে প্রথম স্টেপটা হচ্ছে I-130 অ্যাপ্লিকেশন বলে। এইটা হচ্ছে প্রথম স্টেপ। এটা যখন অ্যাপ্রুভ হবে তখন এটা চলে যাবে ন্যাশনাল ভিসা সেন্টারে, সেটা হচ্ছে স্টেপ 2। তো উনি প্রথমে যে কথাটা বললেন যে শুধুমাত্র 3টা ক্যাটাগরিতে এই 2টা সময়টা খুব কম, অন্য ক্যাটাগরিতে বেশি। সেই ক্যাটাগরিগুলো হচ্ছে মা বাবার জন্য যদি অ্যাপ্লাই করেন, অথবা আপনি যদি 21 বছরের নিচের বাচ্চার জন্য অ্যাপ্লাই করেন, অথবা আপনার হাজবেন্ড অথবা ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন। এই 3টা ক্যাটাগরিতে সময়টা কম, কিন্তু অন্য যে কোনো ক্যাটাগরিতে স্টেপ 1 থেকে স্টেপ 2 এর সময়টা অনেক দীর্ঘ। এখন উনি বর্ণনা করছেন যে কি কি ভুল হতে পারে, কি কি মিস্টেক হতে পারে আপনার গ্রিন কার্ড না পাওয়ার ক্ষেত্রে, মানে পাওয়ার ক্ষেত্রে। তো প্রথম মিস্টেকটা মানুষ যেটা করে সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা কমপ্লিটলি ফিল আপ করে না, অথবা যদি ফিল আপ করেও ফ্রজুলেন্ট মানে ভুল অথবা মিথ্যে তথ্য দেয়। সেটা হয়তো জেনে অথবা না জেনে এই ভুলটাও হয়ে থাকে। যেমন উনি একটা উদাহরণ দিয়েছেন যে হাউ মেনি টাইমস ইউ গট ম্যারিড বিফোর, মানে আপনার আগে কয়বার বিয়ে হয়েছে। সেটার ক্ষেত্রে অনেকে মনে করে যে আমি যেহেতু আমেরিকায় আছি, আমেরিকায় কয়টা বিয়ে করেছি এটা বললেই হবে। কিন্তু আসলে এই প্রশ্নটা দ্বারা বোঝাচ্ছে আপনার জীবনকালে, দেশে হোক বিদেশে হোক পৃথিবীর বাইরে হোক, আপনি কতবার বিয়ে করেছেন সেটা আপনাকে বলতে হবে। তারপর মনে করেন জিজ্ঞেস করলো আপনার কয়জন ছেলে মেয়ে, কয়জন, হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ। সেই ক্ষেত্রে আপনি তো বললেন আপনার কয়জন, 2জন 3জন, কিন্তু আপনার যদি বিয়ের বাইরেও অন্য কোনো বাচ্চা থেকে থাকে সেটাও কিন্তু উল্লেখ করতে হবে। অনেকে হয়তো মনে করতে পারে এটা আমি বললে কোনো সমস্যা, আসলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে। সেই জন্য যেটা সত্যি আপনাকে সেই সত্যি তথ্যটাই কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে দিতে হবে। তারপর আরেকটা জিনিস হতে পারে, যেমন যে বেনিফিশিয়ারি অথবা পিটিশনার আমেরিকাতে নাকি বাংলাদেশে, এইটাও অনেকে ভুল করে। অনেকে হয়তো বেনিফিশিয়ারি কে সেটাও বুঝতে পারে না, পিটিশনার কে সেটাও বুঝতে পারে না। সো তারা কি দেশে আছে নাকি এখানে বসে কি ইন্টারভিউ দিবে নাকি বাংলাদেশে দিবে, সেই শব্দগুলোও বুঝতে পারে না। সেই না বুঝার কারণেই তথ্যগুলা ভুল হয়ে যায়, এবং এটা যখন তাদের কাছে যায় তারা মনে করে নেয় যে সে ইচ্ছাকৃতভাবে ফ্রজুলেন্ট অথবা সত্যকে গোপন করে মিথ্যা ইনফরমেশন দিচ্ছে। সেই জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা না জেনে যদি ফর্মগুলো ফিল আপ করেন তখনই কিন্তু আপনার গ্রিন কার্ডের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ নিককে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে আপনি এই জটিল সমস্যাগুলো তুলে ধরেছেন। দর্শক, আমরা যে নিকির কথা থেকে যা শুনলাম এবং সুরিয়ার কাছ থেকে যা শুনলাম, যে কোনো কিছু লুকানোর উপায় নেই। আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অনেস্ট ইন দিস, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউর সেলফ। আপনি হয়তো আপনার অফিসিয়ালি আপনারা আমাদের যেটা ম্যাট্রিমোনিয়াল যেটা হয় সার্টিফিকেট, বা যেভাবে আমরা বড়োভাবে অফিসিয়ালি বিয়ে করি, হয়তো আপনার হয় নাই, কিন্তু ইউ হ্যাড এ লিভ টুগেদার এন্ড ইউ হ্যাড এ বেবি, সো দ্যাট ইউ ক্যানট হাইড। আসলে এটা আপনার লুকায়িত করার কিছুই নাই। আচ্ছা, আমরা এবার আসি আরেকটা কথাতে, সেটা হচ্ছে একজন দর্শক আমাদের লাইনে আছেন। দেন আমরা উইল গো টু দি ব্রেক, এবং এসে আমাদের ফেসবুকে অনেক প্রশ্ন আছে, উইল আনসার দেন। সো দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ। আমার প্রশ্নটি এসএলএম নিয়ে। অ্যাকচুয়ালি আমার সমস্যাটি হচ্ছে, আমার যে এসএলএম যে জজ, উনি আপনার 95% এসএলএম কেস উনি ডিনাই করে দেয়। তো আমার লয়ার চাচ্ছে এখন আমি আমার সরি মাসুদ ভাই, আপনি তো বোধহয় ফেসবুকে এই প্রশ্নটা করেছেন না? জি জি, আমি দেখছি আপনি ফেসবুকে এই প্রশ্নটা রেখেছেন। আমি দেখছি এখন এই সেম জিনিসটা আপনি কথাগুলো লিখেছেন। আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি চেষ্টা করছি আপনাকে হেল্প করার জন্য। দিস জেন্টলম্যান, আমাদের সরি, we have to go to the break, and then after come back we'll answer his questions. we are going to the break. আর দর্শক, আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পর আমরা ফিরে আসলাম।
Suryia, the gentleman, Mr. Joshim, I think, what is his name? Let me see. Okay. His name was মাসুদ Masud Bhuya. His problem was, as I told you, after 10 months he has individual hearing. Now the lawyer, the judge he has, his judge is on the review. 99%, 97% he is denying always. So his lawyer suggested him to switch it to New York. Okay, and then go back, and maybe then he might have a new judge. Okay, so he's telling that you did a good suggestion or anything I could do for that. So he has to be very careful. So yeah, so every law student that is interested in immigration, we are introduced to this article that was in a law review called Refugee Roulette, right? Of course you can have your claim, but so much of it depends on your luck. So the percentages differ from office to office, court to court, judge to judge. So it really is like a game of roulette, and I think we've talked about that before. But this person needs to be careful because it is not allowed to what's called venue shopping. It is not allowed. What that means, venue shopping means I'm going to move to another place just so that I can have better chances or maybe get better chances for my immigration case. So that is not allowed. And certainly if the court thinks you're doing that, even if you move, they will deny your request to change the venue. So that's something to keep in mind. But if you want to truly move to Naturally, I mean, yes, if you are have, moving somewhere. if your job employment takes you there, relatives, family members, close ties take you there, then certainly, of course, you are free to move about the United States as you wish, and then you would request the court to change your venue to the immigration court that's closest to your new residence. But yes, I would just be careful with, you don't want to be accused of venue shopping. Thank you. Nikki, আনসারটা একটু শর্ট করে দিয়ে দেন, তাহলে আমি পরে আরো জি। আপনার মাসুদ সাহেব আপনার প্রশ্নের উত্তরে অ্যাটর্নি সুরাইয়া বলছেন যে আসলে আপনি যে জিনিসটা জিজ্ঞেস করছেন যে আপনি জায়গা চেঞ্জ করতে পারবেন কিনা, এই ক্ষেত্রে উনি একটা কথা আগে উনি বলেছেন, সেটা হচ্ছে রিফিউজি রুলেট। এটা একটা শব্দ, এটা এই গল্পটা আমরা আগে একবার বলেছি। মোদ্দা কথা এটা মানে হচ্ছে যে অ্যাসাইলাম মানে হচ্ছে আপনার একটা লাকের খেলা। আপনি আপনার লাক নিয়ে আপনি খেলছেন, আপনার লাকে যদি লেগে যায় আপনি অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়ে যাবে, আর না হয় আপনার গ্র্যান্ট হবে না। আর সেই ক্ষেত্রে যদি আপনি ভেন্যু চেঞ্জ করতে, ভেন্যু শব্দটার মানে হচ্ছে আপনি স্থান চেঞ্জ করছেন। ভেন্যু শপিং ইজ নট অ্যালাউড অ্যাসাইলামের ক্ষেত্রে, এটা করা উচিত না এবং ওনারা পছন্দ করে না। তো আপনি কিন্তু যদি আপনি ট্রুলি মানে সত্যিকারেই মনে করেন আপনার চাকরির ক্ষেত্রে অথবা সমস্ত আত্মীয় স্বজন অন্য কোথাও মুভ হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আপনি করতে পারেন। কিন্তু সচরাচর ভেন্যু শপিং ইজ নট এ গুড থিং টু ডু ফর অ্যাসাইলাম, এটা না করাই বেটার। ধন্যবাদ। I have Tipon Borua. He is from France. I live in France as a French citizen. I want to move USA. If I apply EB3, how long it takes from France? Please, I am waiting for your answer. Okay, so EB means employment based. That means you have an employer that is filed for you. So it depends on the priority date. So you have to check the visa bulletin. I wouldn't be able to tell you off the top of my head, but you would check, every month the visa bulletin gets published, and you would check the category for employment based category number 3, and you could see based on your nationality, which you are French, then you would check what the priority date, what they're working on right now. ধন্যবাদ। আশা করি টিপন বড়ুয়া আপনি আপনার উত্তর পেয়েছেন। উনি যেটা বললেন এটা শুনে আপনার ভিসা বুলেটিন চেক করার জন্য ওখানে ক্যাটাগরি 3-তে EB3 যে ক্যাটাগরিতে আছে ওখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কবে আপনার মানে ডিউ হবে বা আপনি বুঝতে পারবেন, একটা আইডিয়া হয়ে যাবে আপনার। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। দর্শক কি আছেন আমাদের সঙ্গে লাইনে, নাম বলে প্রশ্ন করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই প্রশ্ন আমি করুন। আলবানি থেকে শাহাদ বলতেছিলাম। সাধু ভাই আলমারি থেকে, ধন্যবাদ। আপনার প্রশ্নটা কি ভাইয়া? আমার দুইটা প্রশ্ন ছিল। আমার আসলে প্রশ্ন আমি আগে পড়া হয়েছিল, কিন্তু ওই আমি বুঝাতে পারি না হয়তো, বা আপনারা শুনতে পান না, যে জন্য প্রপারলি আনসারটা পাই নাই। আমি আমার এই সামনের মাসে আমার সিটিজেন অ্যাপ্লিকেশন ডেট। তো আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছি 2022 সালে। এখন পর্যন্ত আমি শুধু রিসিভ লেটার পাইছি। তা আমার এই ভিতরে আমার একটা বেবি হয়েছে, তো যেহেতু অ্যাপ্রুভাল লেটার পাই নাই, যার জন্য আমি আমার বেবিকে অ্যাড করতে পারি নাই। তা আমার যে সিটিজেন অ্যাপ্লিকেশন, ওইখানে বেবির কথা উল্লেখ করতে হয়। আমি কি আমার সিটিজেন অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আমার বেবির বার্থ সার্টিফিকেটটা কি দিতে পারবো? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ট্যাক্স ফাইল, সিটিজেন অ্যাপ্লিকেশন ক্ষেত্রে কি ট্যাক্স ফাইল দিতে হয় কিনা, মানে কি পেপার আমি সাবমিট করবো অ্যাপ্লিকেশন সময়, যদি একটু বলতেন। Do you understand the question? Yes, and I Okay. remember that you called last yeah. week. So the only required documents, I'm sorry to repeat my answer, but the only required documents are your green card and your divorce if you are divorced. Everything else is discretionary. If you want to submit it, you can. It's not required. Certainly at your interview, the officer might ask you for the originals of all these documents, including your children's birth certificate. So, my office policy, in abundance of caution, we submit all of the documents which might be relevant. So, if you want to follow, my office's strategy, submit it. But again, the only required documents are the green card and a divorce if you are divorced. Okay. And he has another question about it because he applied for his wife on 2023. So meanwhile he has a baby also. So he in citizenship form, does he require to mention that about the children? He can update it at his interview. Or and if he can update it? Yes. Okay. Nikki, আমার ভাই জন্য একটু বলা ভালো, বেচারা এই সেকেন্ড টাইম কল করেছেন, একটু বলেন প্লিজ। প্রথম প্রশ্নের উত্তরে অ্যাটর্নি সুরাইয়া বললেন যে আসলে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে আপনার কি ডকুমেন্ট যেগুলো রিকোয়ার, সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে গ্রিন কার্ড। আপনার গ্রিন কার্ডের কপি দিবেন, তারপর আপনার ডিভোর্স সার্টিফিকেটের কপি দিবেন, আর ম্যারেজ সার্টিফিকেট আর ডিভোর্স সার্টিফিকেট, এই তিনটা হচ্ছে রিকোয়ার্ড। আর বাকিগুলো আপনি দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। কিন্তু আমাদের অফিসে আমরা যেটা ফলো করি সেটা আমরা যা যা ডকুমেন্ট আছে সব আমরা দিয়ে দেই। আপনি ট্যাক্স ডকুমেন্টের কথা বলছিলেন, এটাও আমরা দিয়ে দিই। যেমন মনে করেন লাস্ট 3 ইয়ার্স এর ট্যাক্স রিটার্নটা আপনি অ্যাড করে দিতে পারেন। আর বাচ্চাদের চাইল্ডদের বার্থ সার্টিফিকেট, সেগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। আপনি কয়জন বাচ্চা সেটা অ্যাড করবেন বলবেন, আর কয়জন তাদের সবার বার্থ সার্টিফিকেট আপনি ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। কিন্তু এগুলো রিকোয়ার্ড না, বাট আমাদের অফিসে আমরা দিয়ে দিই, সেই হিসাবে আপনি এটা দিয়ে দিবেন। আর আরেকটা যেটা প্রশ্ন ছিল সেটা উত্তর বোধহয় উনি বললেন যে আপনার যখন ইন্টারভিউ আসবে, ওই ইন্টারভিউতে আপনি প্রথমেই বলে দিতে পারেন যে আমি প্রথমে এটা দিতে পারিনি, এটা আমি বলে দিচ্ছি, অথবা আমার এরকম কিছু হয়েছে, বাচ্চা হয়েছে, আমি পরে হয়েছে, আমি অ্যাপ্লিকেশন করার পরে, সেটা আপনি প্রথমেই ওদেরকে জানিয়ে দিতে পারেন। আর আপনার যদি আরো প্রশ্ন থাকে, আপনি যদি কখনো নিউ ইয়র্কে আসেন, আমাদের অফিসে আসেন, আমরা ফ্রি কনসালটেশন দিয়ে দেবো আপনাকে। Okay. ধন্যবাদ। এখানে he applied for his wife, normal process, everything is there, but the divorce concern you raised, if he has divorce cases, he has to mention, right? Yes. Okay. ওই জন্যই আমরা ডিভোর্সের কথাটা বলেছেন আপনারা। Yes. If he has any divorce issues before, that also he has to mention, right? Yeah, just if he's been divorced, you have to submit your judgment of divorce. But I don't. That's the additional information, right? Yeah, I don't think this gentleman is It is not divorced. obligatory. He has to submit. No, it's required. It's required, Yes. but if he has that kind of issue. Right. If you're not divorced, there's no divorce because certificate. Yeah. because ওখানে একটা কোশ্চেনই আছে আসলে, জামান ভাই, হ্যাঁ। 400 ওখানে একটা কোশ্চেনই আছে, জি। তুমি আগের কোনো ম্যারেজ আছে কি সেটা। ওই জন্যই আপনারা ওই কথা বলছেন, ডিভোর্স ইস্যুটা আসছে। জি, ভেরি জি, গুড। জি। তার মানে কি, যদি আপনার পূর্বে কোনো ডিভোর্সের ইস্যু থাকে, ডিভোর্সের কেস থাকে, থাকে, ওইটা আপনাকে মেনশন করতে হবে, তাই না? সেরে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নাও জানবীর হাসান, ক্যান আই ফাইল মাই ওন ডিভোর্স? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্য প্রসেস? So, I'm sorry to Gehi laugh at the Hassan, question. Gehi Hassan is asking a question. Can I file my own divorce
DIU or DIY? If yes, what is the process? Okay, so anyone can do anything by themselves. I always say I could do surgery on myself. Do I want to? Should I? Probably not. But can I? Yes. Just because you can doesn't mean you should. So, of course, you can. And if you're in New York State, yes, there are DIY programs on the court's website to do it on your own. So if you want to take that headache upon yourself, of course you can do it. Follow the program. It's pretty self-explanatory. You just go through the steps and do it on your own. If you don't want a headache, then you can come to go to a lawyer. You can come to our office. We do divorces every day. We know uncontested, contested, whatever it is. We know it like the back of our hand, and we can take that headache off of your hands. You can come see us, and you can sleep peacefully at night. But yes, otherwise you can use the program. আশা করি জেনে গেছেন, আপনার প্রশ্ন পেয়েছেন। একজন দর্শক ওয়েট করছেন, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আদাল্লাহ, সবাইকে নমস্কার। আমি বোস্টন সিটি থেকে বলছি। আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, আমি আজকে 19 সালে বসে আমার ওই একজন অবিবাহিত ছেলে আছে, ওনার জন্য আবেদন করছি আর কি। এটা কখন হইতে পারে একটু জানতে চাইছিলাম দয়া করে। Did you understand the question? No, I'm sorry. দাদা আবার আপনি কি মেহমানকে বলবেন আপনার ইস্যুটা কি? আপনার প্রশ্নটা কি, মানে আপনার বাচ্চা কি হচ্ছে আপনি আবার বলেন। আমার বাসা কিচ্ছু হয় না। আমি 19 সালে বুস্টন সিটিতে আসছি, এখন বুস্টনে আছি, কিন্তু আমার ওই ছেলের জন্য আবেদন করছি আইসে আর কি। এখন অবিবাহিত ছেলে, আমি আমার গ্রিন কার্ডদারি, আমার ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, এখনো হয় নাই, সিটিজেন হয় নাই। আমার ছেলে 19 সালে আবেদন করছি, কখন হইতে পারে একটু জানতে চাইছি। ছেলের বয়স কত? ছেলের বয়স 27-28। আপনি গ্রিন কার্ড হোল্ডার এবং আপনি 27 বছরের ছেলের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে? কোশ্চেনটা যখন করছি তখন তো ছিল 22 বছর, করছি 19 সালে। আচ্ছা। Suryia, the question is he is green card holder and he applied for his 27 years old son. How long it may take? So the priority date for a child over 21 is about 7 years behind. So between, like we were talking about, step 1, step 2. So it's going to be about seven years between step 1 and step 2. Thank you. আশা করি দর্শক আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। তো 7 বছর বাহাইন্ড, আরো সময় লাগতে পারে, তো আপনি ধরে রাখেন যে আরো 7-8 বছর লাগবে, at least 8 years নাকি? From filing, yes. Yeah. From filing date. যখন অ্যাপ্লাই করেছেন তখন থেকে, আসলে আমি একটু বলে দিই, যখন অ্যাপ্লাই করেছেন আপনার অ্যাডাল্ট আনম্যারিড ছেলের জন্য 7 থেকে 8 বছর সময় লাগবে। সেটাই বলছিলাম। জি সেটাই। জি। দর্শক কে আছেন? হ্যালো, জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমার নাম এমডি মাসুদ। জি, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি, ওজন পার্ক থেকে। জি, প্রশ্নটা কি ভাই আপনার? আমার প্রশ্ন হলো, আমি আগস্ট 6 তারিখে কেস উইন করছি, ঠিক আছে? আপনি আগস্ট 6 তারিখে কেস উইন করেছেন? কেস উইন করেছেন, আচ্ছা, তারপরে? কংগ্রাচুলেশনস। আমি আমার ফ্যামিলি অ্যাপ্লাই করছি, আর অ্যাপ্লাই করে আমার রিসিভ লেটারে নাম ভুল হয়েছে, ঠিক আছে? জি। এখন রিসিভ লেটারে আমার ওয়াইফের নাম হলো সুইটি। তো আমার অ্যাটর্নি বলতেছে যে এরা বার্থডে আছে না, বার্থডে হলো ইম্পর্টেন্ট, বার্থডেটা দেখিয়ে রিসিভ লেটারের নামটা উল্লেখ করে দিচ্ছে। এখন আমার পাসপোর্টের মধ্যে নামটা একটু ব্যস্ত আছে। তো আমার অ্যাটর্নি আমার বলছে যে পাসপোর্টের যে নামটা ওইটা চেঞ্জ করার নাই, এবং কি আমার যে ছেলের ওই যে পাসপোর্টের মধ্যে সেম নামটা ব্যস্ত আছে। তখন এটা কি আমার সমস্যা হবে নাকি? এর লাগে আমি মানে জানতে চাইছিলাম। Now he has issues. His case approved, but they made a mistake in their receipt and their names for his wife or আমার মনে হচ্ছে Nikki. In the receipt letter, his asylum case has been approved. Now, probably when that attorney applied for green card for the entire family, his wife's name came wrong in the
I-485 receipt letter, but the passport name is different. But his attorney is suggesting him to change the name in his passport. So I don't know what is he saying, but he's asking, will there be a problem or not because of the name issue? Well, I'm assuming it's a typo, meaning like one letter, two letters Typo. off, maybe. If that's the case, I don't know why you would change your whole passport. There's a way to fix typos that can be done very easily. We're all humans, so it can happen that we make typos on forms. So there's a process to fix that. It can even be done online. And certainly when it's time for the interview, all of that stuff will be reviewed at the interview and it can be corrected at that time. নিকি একটু বলে দিন তাহলে। আমি বলে দিচ্ছি যে ভাই আপনার যে রিসিপ্ট লেটারের যে নামটা ভুল এসছে এটাকে টাইপো বলে, মানে টাইপিং এর মিস্টেক বলতে পারেন, এটাকে টাইপো বলে, একটা দুইটা শব্দ অ্যালফাবেট এদিক সেদিক। এটা কোনো বড় ধরনের ভুল নয়, কারণ এটা আপনি অনলাইনেও এটাকে কারেকশন করা যায় ওদের কাছে রিকোয়েস্ট করে, অথবা আপনার যখন ইন্টারভিউর সময় আসবে তখনও ইন্টারভিউর সময় আপনি বলতে পারেন যে নামটা এখানে ভুল আসছে, কিন্তু এই জন্য পাসপোর্ট চেঞ্জ করা আসলে কখনোই উচিত নয়। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিকি আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাটর্নি সুরিয়া থ্যাংক ইউ সো মাচ। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, অনেকের প্রশ্ন আমরা আজকে আনসার করতে পারি নাই। ফেসবুকে এখনো আরো অনেক প্রশ্ন আসতেছে। আমি আশা করি আপনারা আগামী পর্বে আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আমাদের সময় একেবারেই শেষ, আপনারা ধৈর্য ধরবেন। আমরা চেষ্টা করবো আগামীতে আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। যেমন আমি বলতে পারি কাজী আলম হোসেন, জাহিদুল ইসলাম, আরো অনেকেই আছেন, সুজন, ও আপনাদের প্রশ্নগুলো আমরা খুবই দুঃখিত। তা ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আপনাদের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন যে যেখানে আছেন। দর্শক, অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। টিভিএন এর সাথে থাকুন। And Attorney Suryia again, and Nikki, thank you very much for being with us today. Thank you. আল্লাহ হাফিজ দর্শক, আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।